ইতিমধ্যে বিধানসভা নির্বাচনে দামামা বেজে গেছে এবং আনুষ্ঠানিকভাবেই সেটা বেজে গেছে। ইতিমধ্যে বাম এবং বিজেপির প্রার্থী তালিকাও ঘোষণা হয়ে গেছে। ফলে এখন ময়দানে একবারে স্পেসিফিকভাবে বিভিন্ন রাজনৈতিক দল আসরে নেমে গেছে। এই প্রেক্ষিতে দাঁড়িয়ে এই মুহূর্তে আমরা পেয়েছি গঙ্গারামপুর বিধানসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী ডক্টর বিপ্লব বর্মনকে। তাকে নিউজ টুডে চ্যানেলে প্রথমে স্বাগত দাদা। ধন্যবাদ। সবার আগে আমি খুব সংক্ষেপে আপনার কাছে জানতে চাইছি আপনার কর্মজীবন এবং রাজনৈতিক জীবন সম্পর্কে। প্রথম রাজনৈতিক জীবন, আমি যখন গঙ্গারামপুর কলেজে 2005 সালে বেঙ্গলি অনার্সে ভর্তি হলাম, সেই সময় থেকে এসএফআইয়ের সঙ্গে আমার সম্পর্ক এবং সেই এসএফআই কলেজ জীবনে করা, সেই সঙ্গে আমার তপন ব্লকে যেহেতু আমার বাড়ি, সেই জন্য তপন ব্লকের এসএফআইয়ের যে নেতৃত্ব দেওয়া সেটাও আমি করেছি। প্রথমত 2005 থেকে আমি এসএফআইয়ের লোকাল কমিটির মেম্বার ছিলাম। তারপর 2008 সালে আমি তপন লোকাল কমিটির সহসম্পাদক হই এবং পরবর্তীতে 2010 সালে তপন লোকাল কমিটির সম্পাদক এবং এসএফআই দক্ষিণ দিনাজপুর জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য হই। পরবর্তীতে এসএফআইয়ের পর আমি যখন 2011 সালে শিক্ষকতার চাকরিতে যুক্ত হই, সেই সময় আমি নিখিলবঙ্গ শিক্ষক সমিতি এবিটিএর সঙ্গে যুক্ত ছিলাম। এবার আমার কর্মজীবনের ক্ষেত্রে বলি, আমি প্রথম চাকরি পাই প্রাইমারি স্কুলে। 2011 সালের 24শে ফেব্রুয়ারি আমি জয়েন করি তপন ব্লকেরই 2 নম্বর অঞ্চলের অন্তঃশিমুল প্রাইমারি স্কুলে। সেখানে 4 মাস 5 দিন চাকরি করবার পর আমি 2010 সালের যে এসএসসি, তার মাধ্যমে চাকরিতে জয়েন করি 2011 সালের 2রা জুলাই হরিরামপুরের বেটনা রামকৃষ্ণপুর হাই স্কুলে। আবার 2011 সালের এসএসসি পরীক্ষা যেটা হয়েছিল, তার মাধ্যমে সেই স্কুল থেকে আবার উচ্চতর স্কেলে আমি চলে আসি তপন ব্লকের অধীনে দারালহাট উচ্চ বিদ্যালয়ে। সেখানে 2013 সালের 6ই ডিসেম্বর আমি জয়েন করি এবং তারপর থেকে বর্তমান কর্মজীবন আমার দারালহাট উচ্চ বিদ্যালয়ে চলছে। এর পাশাপাশি আমি 2011 সালে সেট পরীক্ষায় পাশ করি এবং পাশ করবার পর যে কলেজের বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে আমি চেষ্টা করি, সেই সঙ্গে আরও উচ্চতর পড়াশোনার সূত্রে আমি পিএইচডি ডিগ্রি অর্জন করি। আমি 2015 সালে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে পিএইচডির কোর্স ওয়ার্কে ভর্তি হই এবং 2019 সালের সেপ্টেম্বর মাসে আমার পিএইচডি ডিগ্রি সম্পূর্ণ হয়। যেহেতু আপনি ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন, ফলে রাজনীতি সম্পর্কে আপনি আগে থেকেই সচেতন ছিলেন, তো সেই জায়গায় দাঁড়িয়ে গঙ্গারামপুর বিধানসভা কেন্দ্রে প্রধানত আপনি কি কি সমস্যাগুলো লক্ষ্য করেছেন? সমস্যা দেখুন, আমাদের যে দক্ষিণ দিনাজপুর জেলা, সেই জেলায় আমরা দেখেছি 2011 পরবর্তীকালে যে আমাদের 2011-র আগে যে অবস্থা ছিল, সেইখানে আমরা দেখেছি বিশেষ করে তাঁত শিল্প থেকে শুরু করে আমাদের জেলার যে কৃষিভিত্তিক যে শিল্প, যেহেতু আপনারা জানেন যে আমাদের এই জেলাটি একটি কৃষিপ্রধান জেলা, সেই সঙ্গে আমাদের গঙ্গার এবং তার পার্শ্ববর্তী বিভিন্ন জায়গায় কৃষিভিত্তিক শিল্প এবং এখানকার তাঁত শিল্প গড়ে উঠেছিল। কিন্তু 2011-র পরবর্তী সময় আমরা দেখতে পাচ্ছি যে এইখানে যেমন তৃণমূল সরকার রয়েছে, পাশাপাশি আমরা দেখলাম গত বিধানসভা নির্বাচনে এখানে বিজেপির এমএলএও জিতলেন এবং সেই সঙ্গে আমরা দেখলাম যে আমাদের এই দক্ষিণ দিনাজপুর জেলার এই গঙ্গারামপুরে যেমন রাজ্যের পূর্ণমন্ত্রী রয়েছে, পাশাপাশি আমাদের কেন্দ্রের একজন প্রতিমন্ত্রীও রয়েছে। সেই হিসেবে আমরা যদি জেলার উন্নয়নের কথা ভাবি, কিন্তু সেই উন্নয়ন আমরা সেভাবে লক্ষ্য করিনি। আমরা দেখেছিলাম যে আমাদের এই জেলায় যে, বা বিশেষ করে বর্তমান যিনি বিজেপির এমএলএ, তিনি যখন তৃণমূলের এমএলএ ছিলেন, তিনি বলেছিলেন যে এই বিধানসভা এলাকার প্রতিটা মানুষের বাড়ি বাড়ি জল পৌঁছানো হবে। কিন্তু আমরা দেখেছি অনেক জায়গায় জলের পাইপলাইন গেলেও জলের কল 1 বছরের বেশি আগে সেখানে প্রতিস্থাপিত হলেও সেই কল দিয়ে 1 ফোঁটা জলও পড়ে না। আমরা চাই যে আমাদের যে বিশেষ করে গঙ্গারামপুর বিধানসভা, তার একটা বড় অংশ তপন ব্লকের মধ্যে পড়ে, আর একটা গঙ্গারামপুর ব্লকের মধ্যে পড়ে। তপন ব্লকের একটা বড় অংশ জল সংকটের মধ্যে পড়ে। আমরা চাই এই জলই হচ্ছে জীবন, এই জলের সমস্যা দূর করতে আমাদের একটা প্রধান দরকার। তার পাশাপাশি আমরা দেখেছি যে আমাদের যে এখানে নদী, যে পুনর্ভবা নদী, সেই পুনর্ভবা নদী আমরা দেখছি যে বেশিরভাগ সময় সেটা শুকনো অবস্থায় থাকছে। সেই নদীকে যদি আমরা আরও জল সম্পন্ন করতে পারি এবং সেখানে যেমন একটা মৎস্যজীবীদের যেমন জীবিকা নির্বাহ হবে, সেই সঙ্গে সেই জলসেচের মাধ্যমে আমাদের পার্শ্ববর্তী যে কৃষক, তারাও কিন্তু সেখানে বিভিন্ন রকম ফসল উৎপাদন করতে পারবে। সেই সঙ্গে আমরা দেখছি যে আমাদের দক্ষিণ দিনাজপুর জেলায় বর্তমানে যে কৃষি রয়েছে,
সেখানে যেরকম আমাদের কৃষিকাজের পাশাপাশি এখন মৎস্য চাষের উপর একটা বড় জোর পড়েছে আমাদের জেলায়। সেই সঙ্গে আমরা দেখছি যেমন কৃষিভিত্তিক শিল্প যেমন জেলায় তৈরি করতে হবে, সেই সঙ্গে আমাদের মৎস্য চাষের উপযোগী এবং সেই উপযোগী যে বিভিন্ন রকম মৎস্য খাবার তৈরির যে শিল্প, আমি মনে করি সেটাও প্রয়োজন। সেটা হলে একদিকে যেমন আমাদের কর্মসংস্থান যেমন হবে, সেই সঙ্গে আমাদের এখানকার যারা কৃষক বিভিন্ন চাষি ভাইরা তারাও কিন্তু নানাভাবে উপকৃত হবে এবং আমাদের জেলার অর্থনীতি অনেকটা উন্নত হবে। পাশাপাশি যে রুগ্ন হয়ে যাওয়া যে তাঁত শিল্প, সেই তাঁত শিল্পের পুনর্জাগরণ দরকার। আপনারা জানেন যে কিছুদিন আগেই ডিএফআইয়ের উদ্যোগে যে তাঁত শিল্প বাঁচাও বলে একটা পদযাত্রা হয়েছিল আমাদের বোরডাঙ্গি থেকে ঠেঙ্গাপাড়া পর্যন্ত। এই তাঁত শিল্পের পুনর্জাগরণ ঘটানো এবং তাকে আরও আধুনিকীকরণ করে বিশ্বমানের কাছে পৌঁছে দেওয়া, এগুলো আমাদের এই অঞ্চলে যদি আমরা করতে পারি তাহলে আশা করি আমাদের জেলার নাম আমাদের রাজ্যসহ দেশ এবং আরও বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়বে। একটা বিষয় আপনার কাছে জানতে চাইবো সবার আগে, আপনি যদি এই নির্বাচনে জয়ী হন, প্রায়োরিটি ফার্স্ট 3টি জিনিসের প্রায়োরিটি যদি দিতে বলা হয়, কোন 3টে জিনিস আপনি দেবেন সংক্ষেপে? প্রথম প্রায়োরিটি দিব আমি শিক্ষাকে, কারণ আমি ছাত্র জীবনে যখন ছাত্র আন্দোলন করেছি তখনও শিক্ষা নিয়ে আমরা আন্দোলন করেছি এবং ছাত্র জীবনের পরেই আমি যখন এই শিক্ষকতার পেশার সঙ্গে যুক্ত হলাম তখনও কিন্তু আমি শিক্ষক আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছি, যেখানে আমরা প্রধানভাবে দেখছি যে বিভিন্ন গ্রামেগঞ্জে আমরা যদি তপন ব্লক এবং গঙ্গারামপুর ব্লকের বিভিন্ন এলাকায় দেখি যে সেখানে বিদ্যালয়ে ছাত্র অনেক জায়গায় শূন্য হয়ে যাচ্ছে, অনেক জায়গায় শিক্ষক নেই। গ্রামে গ্রামে প্রচুর বেসরকারি স্কুল তৈরি হচ্ছে। আমরা চাই, বিশেষ করে আমি যদি এখানে জয়লাভ করি এবং বামফ্রন্টের সরকার প্রতিষ্ঠিত হলে প্রধান জোর দেওয়া হবে আমাদের এই শিক্ষা ব্যবস্থা, বিশেষ করে যারা গরিব মেহনতি মানুষ তাদের ছেলেমেয়েরা যে সরকারি বিদ্যালয়ে যাচ্ছে সেই বিদ্যালয়ের যে শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থাকে আমূল পরিবর্তন করা হবে। আমার ফার্স্ট প্রায়োরিটি হবে এই শিক্ষা ব্যবস্থাকে আমূল পরিবর্তন করে সেটাকে আরও যুগোপযোগী করে এবং মানুষের কাছে আরও পৌঁছে দেওয়া, যাতে এই আমাদের এলাকার ছেলেমেয়েরা সহ আমাদের রাজ্যের ছেলেমেয়েরা তারা উচ্চশিক্ষিত হয়ে আরও যেন আমাদের জেলা এবং রাজ্যকে এগিয়ে নিয়ে যেতে পারে। দ্বিতীয়ত আমরা এখানে দেখব যে জল সংকটের কথা বললাম, সেই জল সংকটের উপর আমরা গুরুত্ব দেব। তার পাশাপাশি যেটা গুরুত্ব দেব বললাম এখানে কৃষি এবং কৃষিভিত্তিক যে শিল্প, এই 3টে বিষয়ের উপর আমার মূল প্রায়োরিটিটা থাকবে। যুবদের জন্য বা কর্মসংস্থানের চিন্তাভাবনা কি থাকবে, মানে চাকরি বাকরির ক্ষেত্রে? এই ক্ষেত্রে অবশ্যই আমাদের যুবদের জন্য যে চাকরি বাকরির চেষ্টা অবশ্যই থাকবে। প্রথম কথা, আমাদের ইশতেহারে আশা করি বলা হবে, কারণ বিগত নির্বাচনেও আমাদের একটা কথা বলা হতো যে আমরা যদি সরকার ক্ষমতায় আসি, আমরা যে সমস্ত যে শূন্য পদ রয়েছে সরকারি দপ্তরগুলিতে, সেই সমস্ত শূন্য পদে স্বচ্ছতার মাধ্যমে নিয়োগ করা হবে। শুধু তাই নয়, আমি তার সঙ্গে আরও যুক্ত করতে চাই, যদি আমরা জয়লাভ করতে পারি তাহলে আমরা প্রতি বছর ক্যালেন্ডারের মাধ্যমে এই যে পিএসসির পরীক্ষা, এসএসসির পরীক্ষা, বিভিন্ন সার্ভিস কমিশনের যে পরীক্ষাগুলো হয়, বিভিন্ন সরকারি দপ্তর সহ শুরু করে শিক্ষকের যে পরীক্ষা, সেখানে বছরের শুরুতে একটা ক্যালেন্ডার প্রকাশ করা হবে যে একদম 1 জানুয়ারি থেকে 31শে ডিসেম্বর পর্যন্ত কোন দিন কোন পরীক্ষা হবে এবং তার তালিকা বছরের শুরুতে দেওয়া হবে। আরেকটা বিষয় প্রশ্ন করছি, খুব জটিল প্রশ্ন, সেটা হলো বিগত কয়েক বছরের ভোটে তো বামেদের ভোট খুব একটা মানে আশাজনক জায়গায় নেই, তো সেই জায়গা থেকে এবারে দাঁড়িয়ে এমন কি হবে যে আপনি ভোটটাকে কিভাবে টানবেন? কারণ লাস্ট ভোটে বোধহয় গত বিধানসভায় 6%-এর মতো ছিল। হ্যাঁ, গত বিধানসভায় 12,000 সামথিং আমাদের নন্দদা পেয়েছিল, 12,273, 6.48। আমাদের প্রথম কথা যে মানুষ কিন্তু বামপন্থার উপর আস্থা আছে। আমরা গ্রামেগঞ্জে যখন বিভিন্ন প্রচারে যাচ্ছি, কারণ আমি আজকে প্রার্থী হলেও আমাদের যে প্রচার কর্মসূচি, আমরা গ্রামে গ্রামে দেওয়াল লিখন থেকে শুরু করে প্রচার কর্মসূচি কিন্তু বহু দিন থেকেই শুরু হয়েছে। সেখানে মানুষরা কিন্তু একটা কথা বারবার বলছে যে আমরা যারা বামফ্রন্টে ভোট দিতাম, হয়তো মাঝখানে অন্য জায়গায় ভোট দিয়েছি, কিন্তু আমরা দেখছি দিদি এবং মোদি তারা কেউই কিন্তু আমাদের মানুষের ভালো করছে না। বর্তমান মানুষের জীবনকে বিভিন্ন লাইনে দাঁড় করিয়ে যেভাবে বিপর্যস্ত করে তুলেছে, সেই জায়গায় বামফ্রন্টের উপর তাদের একটা আস্থা ফিরে আসছে। আপনাদের বলি যে গঙ্গারামপুর বিধানসভায় যেখানে 2021 সালে বিজেপির এমএলএ এখানে জয়লাভ করলেন, আপনারা জানেন যে এই যে এসআইআর প্রক্রিয়ায় আমরা দেখছি প্রায় গঙ্গারামপুর বিধানসভায় 20,000-এর উপর ভোটার যারা বিচারাধীন রয়েছে। শুধু তাই নয়, আমরা দেখলাম যে গত ডিসেম্বর মাসে এবং জানুয়ারি মাসে শীতের মধ্যে
সেই হাড় কাঁপুনি ঠান্ডার মধ্যে বয়স্ক মানুষ, ছোট বাচ্চা, গর্ভবতী মহিলা তারা গিয়ে লাইনের মধ্যে দাঁড়িয়ে এসআইআরের সেই হিয়ারিংয়ে তারা অংশগ্রহণ করলেন। তারপরেও তাদের বিচারাধীন রাখা হলো। অথচ আমরা যদি দেখি বাম আমলে 2002 সালে কিন্তু আমাদের এখানে এসআইআর বা আইআর হয়েছিল। সেখানে কিন্তু বাড়ি বাড়ি গিয়ে যে সার্ভেটা হয়েছিল তার ভিত্তিতেই যে ভোটার তালিকা বেরিয়েছিল। মানুষকে কখনো লাইনে দাঁড়িয়ে কোনো হয়রানি করতে হয়নি। তাই মানুষ বলছে এই দিদি এবং মোদি তারা যেভাবে মানুষকে বোকা বানাচ্ছে তার বিরুদ্ধে একমাত্র বিকল্প হচ্ছে বামফ্রন্ট। তাই তারা যারা আমাদের একসময় বামফ্রন্টে ভোট দিতেন তারা যেমন আছেন, যারা হয়তো ভুলবশত অন্য কোথাও ভোট দিয়েছিলেন তারাও বলছে না, আমরা এবার অবশ্যই বামফ্রন্টকে দেখব এবং বামপন্থার পুনর্জাগরণ ঘটাবো। এই বিষয়ে আমি আশাবাদী। আপনার প্রতিদ্বন্দ্বী অলরেডি এখনও অবধি ঘোষণা হয়েছে বিজেপি প্রার্থী সত্যেন্দ্রনাথ রায়, আর তৃণমূলের সম্ভবত শোনা যাচ্ছে এখন যেহেতু ঘোষণা হয়নি গৌতম দাস। আপনার এই দুই প্রার্থী সম্পর্কে আপনার কি মতামত এবং কিভাবে নির্বাচনী লড়াইটা লড়বেন? দেখুন, এই দুই প্রার্থী, আপনি বললেন যে বিজেপির প্রার্থী সত্যেন্দ্রনাথ রায়, তিনি কিন্তু 2011 সালে তৃণমূলের প্রার্থী ছিলেন। 2011 থেকে 16 তৃণমূলের এমএলএ, তারপর 16তে তৃণমূলের প্রার্থী হয়ে তিনি পরাজিত হন। আবার তিনি দলবদল করে চলে গেলেন 2021 সালে বিজেপিতে। মানুষ কিন্তু দলবদলের জবাব দেবে, আমরা কিন্তু দলবদলের পক্ষে নয়। আমি এখানে প্রার্থী হয়েছি, আজকে আমার বয়স 38 বছর হলেও আমার কিন্তু রাজনৈতিক জীবন 21 বছর। 2005 সাল থেকে কিন্তু এই বাম রাজনীতির সঙ্গে আমি যুক্ত। আপনি যে তৃণমূলের প্রার্থী গৌতম দাসের কথা বললেন, তিনি কিন্তু 2016 সালে বাম কংগ্রেস জোটের সমর্থনে তিনি এখানে কংগ্রেস প্রার্থী হিসেবে ভোটে দাঁড়িয়েছিলেন এবং তারপর তিনি এমএলএ হবার পর আমরা দেখলাম যে তিনি দল বদল করে চলে গেলেন কোথায়? তৃণমূলে। তাই আমি মনে করি এলাকার মানুষের কাছে তারা যে বিশ্বাসযোগ্যতা তাদের নষ্ট করেছে, মানুষ তাদের আর বিশ্বাস করবে না। তাই মানুষ বাম ফ্রন্টের যে প্রার্থী, আশা করছি এই দল বদলের জবাব মানুষ তাদের দেবে। আপনি বলছেন যে আপনি যদি জয়লাভ করেন তাহলে পুনরাবৃত্তি হবে না দল বদলে? অবশ্যই, এটুকু আপনাকে আমি নিশ্চিতভাবে বলতে পারি। কারণ যদি দল বদলের আপনি ভাবুন না কেন, আমি যেই সময় রাজনীতি করছি, ছাত্র রাজনীতি তখন শুরু 2005 সাল থেকে, তারপর সরাসরি আমি দেখলাম 2006-2008-এর পঞ্চায়েত। কিন্তু যে সময় আমি রাজনীতির ক্ষেত্রে অতি সক্রিয়, সেই সময় কিন্তু আমাদের সরকারের পালাবদল হয়েছে। কিন্তু পালাবদল হবার পরেও কিন্তু আমি কিন্তু একই জায়গায় রয়েছি এবং আপনি দেখুন 2011 থেকে 2026 দীর্ঘ 15 বছর আমি কিন্তু একই মতাদর্শে থেকেছি এবং আমি মনে করি আমি আজীবন এই মতাদর্শে বিশ্বাসী থাকব। এই ধরনের পুনরাবৃত্তি আমার ক্ষেত্রে হবে না। মানুষকে আমি এই বিশ্বাস এবং ভরসা দিতে পারি। আপনারা আমাকে জয়যুক্ত করুন। যে প্রতীকে আপনারা আমাকে ভোট দেবেন, সেই প্রতীককে আমি আজীবন বয়ে নিয়ে চলব, এই গ্যারান্টি আমি দিতে পারি। দক্ষিণ দিনাজপুরের রাজনৈতিক ভূমি হিসেবে, আঁতুরঘর হিসেবে গঙ্গারামপুরকে মনে করা হয়। এই গঙ্গারামপুর একসময় বামেদের লাল দুর্গ ছিল এবং অভেদ্য ছিল একটা সময়। সবে রাজনৈতিক লড়াই শুরু হয়েছে, নির্বাচনের ফলের দিকে আমাদের নজর থাকবে, তারপরেই দেখা যাবে যে রাজনীতির আঁতুরঘর কোন রঙে রাঙিয়ে উঠতে চলেছে। আপাতত আপনাদের নজর থাকুক নিউজ টুডেতে।